আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM চাঁপাইনবাবগঞ্জ থেকে। এখন প্রচারিত হচ্ছে মহামারী করোনা ভাইরাস নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার। আজ শুনবেন এর ২০তম পর্ব। কমিউনিটি রেডিও রেডিও মহানন্দার সৌজন্যে করোনা বিষয়ক জনসচেতনতা তৈরি, অভিযোজন, গুজব ও তথ্যের মহামারী প্রতিরোধমূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার। অনুষ্ঠানটি নির্মাণে সার্বিক সহায়তা করেছে আমেরিকান দূতাবাসের দ্য আমেরিকান সেন্টার এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ঋতিকা। এবছরের শুরুতেই বিশ্বব্যাপী মানুষজন নতুন একটি শব্দ শুনেছে, আর তা হলো করোনা ভাইরাস। এটি এমন একটি ভাইরাস যা স্তব্ধ করে দিয়েছে পৃথিবীর প্রাণচাঞ্চল্য। এ অবস্থায় শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুরা মানসিক চাপ নানা রকম প্রতিক্রিয়ায় জানাতে পারে, যেমন মায়ের গায়ের সঙ্গে বেশি লেপ্টে থাকা, চুপ থাকা, অকারণে রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া, বিছানা ভিজিয়ে দেওয়া ইত্যাদি। শিশু সন্তানের এমন প্রতিক্রিয়ায় সহানুভূতির সঙ্গে সাড়া দিতে হবে সবাইকে। তাদের কথা শুনতে হবে, তাদের প্রতি মনোযোগ দিতে হবে। শ্রোতা বন্ধু, আজ আমরা ২০তম পর্ব শুনবেন শিশুদের মানসিক স্বাস্থ্য ও করণীয় এ বিষয় নিয়ে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে ফোন করুন অথবা SMS করুন ০১৭১৩-২৪৮-৫৫৩ এই নম্বরে। আপনার প্রশ্নে উত্তর দিবেন আজকে আমাদের অতিথি ডাক্তার নাহিদ ইসলাম মুন, জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা, সেই সাথে সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এছাড়াও আপনারা ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/rm98.8 এখানে গিয়ে। আমি আবারও বলছি, আজকের অনুষ্ঠানে আপনার মতামত থাকলে আমাদের facebook.com/rm98.8 এখানে গিয়ে কমেন্ট করুন। শ্রোতা বন্ধু, আজকে যেহেতু কথা বলছি আমরা শিশুদের মানসিক স্বাস্থ্য করণীয় নিয়ে, তো প্রথমে আমরা জানতে চাই যে আসলে এ বিষয়ে সাধারণ মানুষের কি ভাবনা, সেই সাথে করোনা নিয়ে তারা আসলে কি ভাবছে। করোনা স্কুল বন্ধ হওয়ার ক্ষেত্রে যে প্রভাবটা পড়ছে ছেলে মেয়েদের ওপর, সেটা হচ্ছে যে তারা যখন একটা জিনিস রানিং থাকে তখন ওই কালচারটা অব্যাহত থাকে, আর যখন ওই জিনিসটা অফ হয়ে গেল তখন একটা ড্রেনে যেত পানি যায়, যদি প্রতিদিনই পানি নিয়ে প্রতিনিয়ত যায় তাহলে কিন্তু কিল্লে থাকে, আর যখন পানি জমে থাকে আস্তে আস্তে মলা শ্যাওলা পরে যেমন বন্ধ হয়ে ছেলেপেলের মধ্যে ওরকম হয়ে গেছে, অলস হয়ে গেছে। যেমন আমার ছেলে আছে, ও প্রাইভেট কোচিংয়ে যাওয়ার জন্য ও নিজেই ঘুরে আসতো, যায় মানে আগে চলে যেত টাইমের আগে, ৩টা হলে ২:৩টার সময় যায় ঘুরতে লাগতো। আর এখন এই যে স্কুল বন্ধ, কোচিং বন্ধ, পড়তে বইলে পারা যায় না। এই যে মোবাইল আর টিভি আর গান আর গেম, এগুলো ব্যস্ত ছেলেপেলের, তাদের তো অনেকটা প্রভাব পড়বেই। লেখাপড়ার ক্ষতি হয়েছে, কালচার নাই, লেখাপড়া নাই, তারপরে কোথাও ঘুরতে যেতে পারছে না, কোনো পাচ্ছে না, সময়টা কাটে যায় স্কুল যাইলে, কোচিংয়ে যাইলে, বাইরে থেকে খেচার মেচার। এই করোনা ভাইরাসে শিক্ষার্থীদের উপরে যে প্রভাবটা আসছে, তারা বাইরে যেতে পারে নাই, তাদের মন মানসিকতা লেখাপড়া বসে নেই, পড়তে বসতে তাদেরকে ভালো লাগতো না, লেখাপড়া করে না। এই লেখাপড়ার প্রতি যে আগ্রহটা থাকার কথা ছিল সে আগ্রহটা নাই, তারা কোথাও বেড়াতে যেতে ঘুরতে পারে নাই, তাদের প্রাইভেট নাই, কোচিং নাই, মানে আনুষঙ্গিক এতগুলার মধ্যে তারা স্কুল যেতে পারে নাই, বিধায় তাদের লেখাপড়ার প্রতি এত নাই, মন নাই। এখন তাদের ফলাফল পরীক্ষা নিলে কি হবে এটা তো আর বলা যাচ্ছে না। ছেলেপেলা এখন বাচ্চাদের তো বন্দি হয়ে আছে, লেখাপড়া ঠিকভাবে করছে না, হয়তো খেলাধুলা নিয়েই ব্যস্ত, পড়তে বসতে হলে পড়ে না ভালো করে। এই নিয়ে ধরেন যে এখন
সব যেভাবে চলছে। হ্যাঁ, স্কুলে গেলে বাধ্যতামূলক পড়ালেখা করতো, যে এটা দিলে এটা, কিন্তু বাসাতে তো তারা ঠিকভাবে পড়ছে না, দেখা যাচ্ছে যে খেলাধুলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অনলাইনে যেগুলা ক্লাস দিছে এগুলা ঠিকভাবে মনোযোগভাবে লেখাপড়া করছে না ছেলেবেলা। তো ক্লাসেও যায় না, ওটা রেডিও করে না, লেখাপড়ায় অনেক পিছিয়ে গেছে এবং আসলে পাস করবে কিনা তাই নিয়ে মনে হচ্ছে টানাটানি। হ্যাঁ, বাড়িতে আছে, এখন বাড়িতে বেশি জ্বালাচ্ছে। স্কুলের সময়ে তো আর বাড়িতে স্কুলে বা হয়তো প্রাইভেটে থাকতো, সারাদিন ওইভাবে চলে যেত। আসলে আমরা শুনলাম শিশুরা যারা হয়তো বা 1, 2 বা 3-তে পড়ছে, তাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিষয়গুলো সচরাচর দেখা দিতেই পারে বা দিচ্ছে। তো আমি বলতে চাই যে শুধুমাত্র পড়ালেখায় যে ক্ষতি হচ্ছে সেটা না, তাদের মানসিক দিক দিয়েও ব্যাঘাত হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ঋতিকা আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাই রেডিও মহানন্দা 98.8 FM-কে আমাকে আজকে তাদের অনুষ্ঠানে, তাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আলোচনা হচ্ছিল আসলে করোনাকালে শিশুদের মানসিক বিকাশ কেমন ঘটছে, শিশুরা ঠিক কতটা বিপদাপন্ন, সেটা নিয়ে আসলে প্রশ্ন। সত্যি কথা বলতে শিশুরা হচ্ছে সরলতার মূর্ত প্রতীক। আমরা সকলেই জানি স্বাস্থ্য বলতে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকে বোঝায় না, স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত মানসিক স্বাস্থ্য। এবং আমি মনে করি বর্তমান যুগে স্বাস্থ্যের 3টা অংশ, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক যোগাযোগ। তো করোনার জন্য সকলে তো শারীরিক স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছেই, সেই সাথে মানসিক স্বাস্থ্যেও ব্যাঘাত ঘটছে, বিশেষ করে শিশুরা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিগত 7 মাস যাবৎ আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা বাড়ির থেকে বাইরে হতে পারছে না, বাসায় বন্দি জীবন যাপন করতে হচ্ছে, তাদের স্কুল নাই, যারা একটু বড় বাচ্চা তারা কলেজে যেতে পারছে না, মা বাবা ছাড়া তাদের কোনো সঙ্গী নাই, বড় ভাই বোন ছাড়া তাদের কোনো সঙ্গী নাই। মা বাবা হচ্ছে এই মুহূর্তে তাদের জন্য সমুদ্রে খড়কুটোর মতো, তাদেরকে আঁকড়ে ধরেই, বাবা মাদেরকে আঁকড়ে ধরেই বাচ্চারা জীবনযাপন করছে। বড় শিশু যারা, তাদের মনের মধ্যে একটা করোনা ভীতি কাজ করছে। আসলে আপনি একদম ঠিক বলেছেন। এই মুহূর্তে একজন ফোন করেছেন আমাদেরকে, তো দেখে নিতে চাই। শ্রোতা, আপনি কে আছেন এবং কোথায় থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মিটু বলছিলাম। তো আজকের অনুষ্ঠানটি শুনছি, খুব ভালো লাগছে। আমার ডক্টর মুনের কাছে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি করছি। মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক সংস্পর্শের প্রয়োজন রয়েছে, এটা কতটা সঠিক? ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ শ্রোতা আপনাকে আপনার প্রশ্নের জন্য। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। যে শরীর, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, শরীরের সাথে মনের সংযোগ, যদিও শরীর একটা বিষয়, মন একটা বিষয়, কিন্তু মানুষের শরীরের প্রত্যেকটি জিনিসের সাথে ইন্টার রিলেটেড। হ্যাঁ, শারীরিক স্পর্শের সাথে মনের যে ব্যাপার সেপার সেটা ওতপ্রোতভাবে জড়িত। এবং বৈজ্ঞানিকভাবে যদি আমরা ব্যাখ্যা দিতে যাই, তাহলে যদি ইতিবাচক সংস্পর্শ পাই আমাদের বাচ্চারা তার মায়ের কাছে, বাবার কাছে বা আপনজনের কাছে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, যেমন অক্সিটোনিন, সেরোটোনিন, ডোপামিন। সেগুলা তার ইতিবাচক মানসিকভাবে দৃঢ় করতে সহায়তা করে। অনুরূপভাবে কর্টিসল নিঃসরণ কমায়, যেটা তার মানসিক চাপ মুক্তি দেয়। সেই জন্য ইতিবাচক বা পজিটিভ টাচ বা ইতিবাচক স্পর্শ আপনজনের অবশ্যই মানসিক বিকাশে সহায়তা করে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন শ্রোতা। এই মুহূর্তে আরও একজন ফোন কলে রয়েছেন। কে আছেন? আপনার পরিচয় দিয়ে ফোন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পলাশ বলছিলাম বিনোদপুর থেকে। আমার একটা প্রশ্ন আছে, এই করোনাকালে শিশুরা কতটা বিপদাপন্ন বলে আপনি মনে করেন? ধন্যবাদ শ্রোতা আপনাকেও। একটু আগেই আমি কিন্তু শুরু করেছিলাম এই প্রশ্নের উত্তরটা দিয়েই, যে আসলে আমাদের বাচ্চা কাচ্চারা কতটা বিপদাপন্ন আছে। বলছিলাম যে আমাদের বাচ্চা কাচ্চাদের স্বাভাবিক জীবনযাপন আজকে বিপন্ন, তারা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না। বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা, বিভিন্ন মানুষের সাথে মেশা, ওঠা বসা করা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা কিন্তু হ্যাম্পার ঘটছে। বাচ্চা কাচ্চারা সারাদিন মোবাইল ফোন, গেমস, টেলিভিশন এগুলো নিয়েও ব্যস্ত। মানুষের জীবনে এগুলো প্রয়োজন আছে, কিন্তু এগুলার অতিরিক্ত ব্যবহার কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু বাধাগ্রস্ত করে। আমাদের সন্তানরা কিন্তু ঠিক সেই জায়গাতেই আছে।
এবং আমাদের বাচ্চাদের শেখার বড় মাধ্যম কিন্তু হচ্ছে স্কুল কলেজ এবং বাইরের পরিবেশ। বাবা মা ভাই বোন পরিবারের সদস্যদের কাছ থেকে যেমন অনেক কিছু শিখবে, তেমনি বাইরের পরিবেশেও কিন্তু অনেক কিছু শিখতে হবে। কিন্তু সেই জায়গাতে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা বাইরে যেতে পারছে না, তাদের বাইরের থেকে যে শেখার অংশটুকু সেটুকু গ্রহণ করতে পারছে না, সেটা তাদের শারীরিক এবং মানসিক প্রভাব ফেলছে। বিশেষ করে আমি শিশু ডাক্তার হিসাবে যে প্র্যাকটিস করি, বিভিন্ন সময় পেশেন্ট পাচ্ছি, বিশেষ করে যারা একটু বড় বাচ্চা, 10 বছর 11 বছরের বাচ্চা, তাদের মধ্যে করোনা ভীতি প্রবল। এমনও দু একটা উদাহরণ দেখেছি যে বাচ্চারা তাদের করোনা ভীতির কারণে আসছে চেস্ট পেন নিয়ে, বুকে ব্যথা নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে। তাদের কাছে কিন্তু সত্যিকার বলতে তাদের কিন্তু শারীরিক কোনো সমস্যা নাই, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে পাচ্ছি পেশেন্ট একদম ওকে, কিন্তু তারপরও সে বলছে যে তার বুক ব্যথা, সে ভয় পাচ্ছে, তার ঘুম আসছে না, তার কারণ কিন্তু করোনা ভীতি। সে সারাদিন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শুনছে, ফোনে শুনছে, মোবাইল ফোনে শুনছে, টেলিভিশনে শুনছে, ইউটিউবে দেখছে, সারাদিন করোনা নিয়ে তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, রাতের বেলা সে ঘুমোতে পারছে না, সারা রাত সে ভয় পাচ্ছে, বাবা মাকে এই কথা বারবার বলছে, বাবা মাও হয়তো তাদের মানসিক অবস্থা বুঝতে পারছে না, সেজন্য তারাও সাপোর্ট দিতে পারছে না। এইটাই পরবর্তীতে তাদের শারীরিক সমস্যা আকারে দেখা দিচ্ছে। সুতরাং করোনা ভীতিটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বড়দের মাঝে যতটুকু আমাদের শিশু কিশোরদের মাঝে, বিশেষ করে কিশোর কিশোরীদের মাঝে কিন্তু এই প্রভাবটা আরো অনেক 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 বেশি, মানে ভীতিটা বেশি কাজ করছে, ভীতিটা বেশি কাজ করছে। ছোট বাচ্চা যারা আছে, যারা বাড়ন্ত বাচ্চা, তাদের বিকাশে সমস্যা হচ্ছে। যারা একটু বড় বাচ্চা, কিশোর, 10 বছর 11 বছর 12 বছরের ছেলে মেয়ে যারা আছে, তাদের মধ্যে ভীতির পরিমাণটা আরও বেশি, তাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে। চারিদিকে শুধু তারা দেখতে পাচ্ছে যে করোনার কারণে দেশে বিদেশে অনেক মানুষজন মারা যাচ্ছেন, তাদের মধ্যে ওই মৃত্যু ভীতি কাজ করছে, যেটা তাদের শরীরের উপরও সরাসরি প্রভাব ফেলছে। আসলে তাদের নিজস্ব মৃত্যুর একটা ভয় আছে। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে যে তাদের আত্মীয় স্বজন বা মা বাবার মানে এদিক দিয়েও কিন্তু তাদের একটা চিন্তা রয়েছে। অবশ্যই অবশ্যই মানুষ যারা আছেন, আমরা যারা মানুষ আছি তাদের কাছে, তারা আমরা তো শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবি না, আমাদের আপনজন বাবা মা ভাই বোন একদম কাছের মানুষ যারা, তারাই আমাদের সবচেয়ে আপনজন। সুতরাং তাদের নিয়ে, তাদের মৃত্যু নিয়ে, তারা যারা 10-11 বছরের বাচ্চা, তারা ছোট, কিন্তু তারপর এতটুকু শুনে দেখে বুঝে তারাও বুঝতে পারছে যে যারা বাসায় মুরব্বী আছেন, 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব ব্যক্তি আছেন, যাদের অসুখ বিসুখ, অন্যান্য অসুখ বিসুখ বেশি, তারা হাই রিস্কে আছেন, এই জিনিসগুলো তাদেরও ভাবিয়ে তুলছে যে তারা পিতৃহারা মাতৃহারা না হয়ে যায়, এগুলো তাদেরও ভাবাচ্ছে। এবং আমাদের পেপারে পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে যে সংবাদগুলো আসছে যে বিভিন্ন সন্তান পিতৃহারা হচ্ছে, মাতৃহারা হচ্ছে, এগুলো তাদের মনের মধ্যে একটা বড় মোটা দাগ ফেলছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্রোতাকেও আমাদেরকে প্রশ্ন করার জন্য। শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো, কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন, আর আরও অনেকটা সময় আপনাদের সাথে থাকবো। আপনারা এখনও যারা ফোন করেননি আমাদেরকে ফোন করতে পারেন, তার জন্য নাম্বারটি বলে দিতে চাই, 0171324553 এই নম্বরে। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই যে আসলে আমাদের প্রতিটা পর্বেই এরকম থাকে যে একজন করোনা রোগী, সে করোনাকালীন সময়টা, সে যখন আক্রান্ত ছিল সেই সময়টা সে কিভাবে কাটিয়েছে। তো এরকম একজনের আমরা সাক্ষাৎকার শুনবো। এটা মৃত্যু আইসুদ্দিন, আমার গ্রাম হচ্ছে শেখগঞ্জ অপরতলা। অসুস্থ হয়েছিলাম 14 আগস্ট শুক্রবার। আমি ডিউটিতে ছিলাম হসপিটালে, মানে ডাক্তারের কাছে থাকতাম, বুঝছেন। দুপুরে খাওয়া দাওয়া করে মনে হয় শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ যখন হয়ে গেল, মানে জ্বর জ্বর ভাব, তখন আমি একটু থাকতে পারলাম না, আমি বাসায় চলে এলাম। বাসায় এসে বাসায় আমি ওই প্রায় 2-3 দিন 4 দিন 5 দিন ধরে আমি দেখলাম ট্যাবলেট খেলাম, রোজির ট্যাবলেট খেলাম, নাপা খেলাম, আরো কত কি খেলাম। দেখছি যে আমার জ্বরই ভালো হলো না। জ্বর ভালো হয়ে গেল কিন্তু জ্বর ভালো হচ্ছিল না। সাপোজিটার দিল একটা 60 টাকা দামের সাপোজিটার, কি বলছে আর কইছে তুমি সিগারেটটা ইউজ করে নাও, তাহলে তোমার জ্বরটা ছুটে যাবে। আমি জ্বরটা দিলাম, দেওয়ার পরে কিন্তু জ্বর ছুটে গেল। ছুটে যাওয়ার পরে কিন্তু আমার শ্বাস নালি মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, মানে শ্বাস নিতে পারছিলাম না। যে আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে প্রেসার মাপার পরে প্রেসার 70 হলো আর 90 হলো। ডাক্তার বললো যে আপনি এখন রাজশাহী অথবা নবাবগঞ্জ সদরে চলে যান, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। এই মুহূর্তে আপনাকে অক্সিজেন লাগবে। এখান থেকে অটো ভাড়া করে আমি নবাবগঞ্জ চলে গেলাম সদরে। সদরে যা নিচে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তখন আমাকে পরীক্ষা নিরীক্ষা করলো, যে একটা ফর্ম লিখে দিল। ফর্ম লিখে আমাকে 7তলা বিল্ডিং এর উপর উঠিয়ে দিল। 7 দিন ওখানে থাকলাম। 7 দিন থাকার পরে ডাক্তার বললো যে আপনি কি এখন সুস্থ, মানে অক্সিজেন যখন আমাকে ছেড়ে দিল তখন বললো যে আপনি কি এখন সুস্থ, আপনি এখন বাড়ি যেতে পারেন। তখন আমি 7 দিন পরে আমি ওই হসপিটাল থেকে বাসায় আসলাম। 31 আগস্ট আমি বাসায় আসলাম। বাসায় এসে বাসায় আমি 14 দিন থাকলাম। 14 দিন থাকার পরে আবার আমি টেস্টে গেলাম স্টেডিয়াম মাঠে। টেস্ট করতে গেলাম। টেস্ট
করে দিয়ে আসলাম, দিয়ে 5 দিন পরে আমাকে মেসেজ দিল রাজশাহী থেকে যে আপনার এখন করোনা মুক্ত, আপনি সুস্থ, ভালো মন্দ খাবেন, আপনার রিপোর্টটা আপনার পার্শ্ববর্তী হসপিটাল থেকে, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনার রিপোর্টটা নিয়ে নেবেন। আমি ওখানে গেলাম, রিপোর্টটা আমি ওখানে যে হসপিটালে যে বললাম, হসপিটালে তখন আমার রিপোর্ট দিল, রিপোর্টে আমার নেগেটিভ আছে। এখন এই নেগেটিভ নিয়ে আমি এখন বাসায় আছি, কিন্তু আমি খুব দুর্বল। আমরা শুনলাম তার সেই করোনাকালীনের ঘটনাটা। আপনার কাছে একটু জানতে চাই যে মানুষ কিন্তু এক সময় পরীক্ষা করতে যাচ্ছে না এই ভয়ে, না জানি পজিটিভ হয়ে যায়, এটা কিন্তু একটা ভয় আছে। আর যদিও বা পজিটিভ হয়, তা যতটা না মানে সিরিয়াস কন্ডিশন থাকে তার থেকে ও ভয়ে কিন্তু সেটা বেড়ে যায়। তো আসলে এই সময়টা কিভাবে তার মানে মনে শক্ত রাখা উচিত বা হলো দৃঢ় বলটা কিভাবে রাখবে? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আমাদের যে করোনা রোগ অর্থাৎ কোভিড-19 যে ডিজিজ, সেটা শারীরিক বিষয় তো বটেই, মানসিক বিষয় কিন্তু তার চাইতে অনেক বেশি। যেমন শারীরিক অক্ষমতা বা পেশেন্ট মৃত্যুর হার কিন্তু যে খুব বেশি তা না, কিন্তু প্রত্যেকটি মানুষের মনের মধ্যেই কিন্তু একটা ভয়ের ছাপ পড়ে গেছে। সবার মনের মধ্যে কিন্তু একটা ভয় যে না জানে কি হয় আমার সাথে, না জানে কি হয় আমার পরিবারের সাথে। এবং সেই কারণে দেখবেন যে আমাদের আশেপাশে যারা মানুষ আছেন, আপনজন যারা আছেন, কেউ যখন একজন আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত হওয়া সত্ত্বেও তার নিজের হয়তো আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাকে একটিবার ভয়ে দেখতেও যাচ্ছেন না। কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে মনের মধ্যে ভীতি, তার প্রতি কোনো বিষাদাগার নাই তারপর। এবং এই জিনিসটা কিন্তু খুব প্রকট। এখন কিছুটা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, করোনাকাল প্রায় 7 মাস পার করে আসছি, কিন্তু প্রথম দিকে কিন্তু এই অবস্থাটা খুব প্রকট ছিল। তা আমি মনে করি এই সময়ে শারীরিক চর্চার পাশাপাশি মনের দিক থেকে দৃঢ় থাকতে হবে। মানুষ একা কিন্তু মনের দিক থেকে দৃঢ় থাকতে পারে না। মানুষ মানসিকভাবে তখনই দৃঢ় হয় যখন তার আপনজনগুলো তাকে মানসিকভাবে সহায়তা করে, তাকে মেন্টাল সাপোর্ট দেয়, অনুপ্রেরণা যোগায়। এই জন্য আমি আমাদের আশেপাশে যারা ব্যক্তি আছেন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার যে করোনা আইসোলেশন ওয়ার্ড আছে, সে করোনা আইসোলেশন ওয়ার্ডের প্রধান সমন্বয়ক। সুতরাং এই জিনিসগুলো আমি চোখের সামনে দেখেছি। একটা পেশেন্ট আমার এখানে যখন ভর্তি হচ্ছে, তার সাথে আমি কথা বলে বুঝতে পারছি তার শরীরে যতটা না ক্ষত, তার শরীরে যতটা না অস্বস্তি, তার থেকে মনে একটা বড় ক্ষত তৈরি হয়েছে। তারই হয়তো খুব কাছের জন তার করোনা হয়েছে বলে তার একটাবার খোঁজ নাই, তাকে চোখের দেখা দেখতে আসে নাই। হ্যাঁ, অবশ্যই করোনা একটা সংক্রামক রোগ, কোভিড-19 একটি সংক্রামক রোগ। আমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবো, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাকে কিন্তু চোখের দেখা দেখতে আসা যায়। তার সাথে কিন্তু একটু দূর থেকে হলে কথোপকথন কন্টিনিউ করা যায়, তাকে কিন্তু একটু মানসিকভাবে দৃঢ় করার জন্য কিন্তু সহায়তা করা যায়। এবং এই জিনিসগুলো যদি না করি, আমরা যদি মেন্টালি একটা পেশেন্টকে যদি বুস্ট আপ না করি, তাহলে কিন্তু সে মানসিকভাবে যেমন শক্তি হারাবে, অনুরূপভাবে কিন্তু তার শারীরিকভাবেও দুর্বল হবে। সেইটা কিন্তু করোনা ভাইরাস কিন্তু ওই মানুষটাকে কিন্তু আরও বেশি আক্রান্ত করার সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে কথা বলার জন্য। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আরও একটি ফোন কল এসেছে। কে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল বলছি শিমুলতলা থেকে। আজকে অনুষ্ঠানটি শুনছি, আমি খুব ভালো লাগছে। তো ডাক্তারের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এখন যেহেতু স্কুল কলেজ সবই বন্ধ আছে, সেহেতু শিশুদের মানসিক চাপটা আরও বাড়ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। একবার হয়তো বা এই প্রশ্ন উত্তরটা চলে গেছে, তারপরে একটু বলতে চাই যে আসলে একটা বাচ্চা যখন তার পরিবারে থাকে, সে তার অভিভাবকের সাথে সব কিছু করতে পারে না, বা তার অভিভাবক বা তার মা বাবা কিন্তু সবসময় তাকে সময় দিতে পারবে না, পরিবারের কিছু কাজ আছে। আর একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন হয়তো বা বেশিরভাগ সময়টা তার বন্ধুদের সাথে কিংবা শিক্ষকদের সাথে, সে খেলাধুলার সাথে তারা কাটায়। আর বাড়িতে যখন আছে ঠিকভাবে তারা মানে আগের মতো তারা বাইরে খেলতে যেতে পারছে না। আপনি যেমন একটু আগে বললেন যে তারা মোবাইল বা টেলিভিশন এগুলো নিয়েই ব্যস্ত। তো আসলে এই সময় স্কুলটা বন্ধ হয়ে গেছে, এটা ছাড়াও কিন্তু বাড়িতে তারা বিভিন্ন অঙ্কন বা আঁকাআঁকি বা গান নাচ, এই বিভিন্ন মানে সৃষ্টিশীল কাজগুলো কিন্তু তারা শিখতে পারে, বা এই ক্ষেত্রে অভিভাবকরা তাদেরকে সাহায্য করতে পারে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ঋতিকা। আমার শ্রোতারও প্রশ্ন ছিল হচ্ছে যে মানসিক চাপ কিভাবে কমানো যেতে পারে। আমি একটু আগে বলছিলাম যে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাত্র 3 দিন আগে গত 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ছিল, ওখানেও একটা প্রোগ্রাম ছিল, সেখানেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা আছে। মনস্তাত্ত্বিক যে জায়গাটা বা মনস্তাত্ত্বিক যে বিষয়, শিশুরাও কিন্তু আমাদের মতো বড়দের মতো কিন্তু পূর্ণাঙ্গ। অর্থাৎ আমাদের যেমন আনন্দ আছে, আমরা যেমন খুশি হই, আমাদের কিন্তু বেদনা আছে, ডিপ্রেশন আছে, টেনশন আছে, বাচ্চাদেরও তাই, শুধুমাত্র ক্ষেত্রটা আলাদা। আমরা হয়তো বড় কোনো ঝামেলায় পড়ে টেনশনে পড়ি, বাচ্চারা হয়তো তার সামান্য একটা খেলনা হারিয়ে গেলে টেনশনে পড়ে, তার মনের মধ্যেও টেনশন আছে, তার মনের মধ্যেও ডিপ্রেশন আছে। সুতরাং ওই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং তা বাচ্চাদের মনের দিকটাকে বাবা মায়ের অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে মানসিক চাপ কীভাবে আমরা দূর করব। কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত। প্রথমত, আমাদের ইতিবাচক ব্যবহার করতে হবে। যে কথাটা আমাদের উপস্থাপিকা বলছিলেন, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারছে না, দিনের পুরোটা সময়, রাতের পুরোটা সময় বাবা মার সাথে কাটাতে হচ্ছে। স্বাভাবিক, বাচ্চা কাচ্চা কৌতূহলী মন, তারা বিভিন্ন প্রশ্ন করছে, নানাভাবে বাবা মাকে বিরক্ত করছে। তো বাবা মার উচিত হবে তারা বিরক্ত না হয়ে যতটা সম্ভব সহিষ্ণুশীল হয়ে তাদের প্রত্যেকটা প্রশ্ন তাদের গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আরও আমি একটা কথা বলবো, তাদের সাথে সবসময় সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এই মুহূর্তে যদি আপনি ভালো ব্যবহার না করেন, সেটা বাচ্চার মনের ওপর কিন্তু একটা ঋণাত্মক প্রভাব ফেলবে। একটা কথা, হ্যাঁ, বাচ্চা কাচ্চার পড়াশোনার ক্ষতি হচ্ছে, স্কুল কলেজ বন্ধ, পড়াশোনা করাইতে হবে, কিন্তু তাই বলে পড়াশোনা নিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করাটা মোটেও উচিত হবে না। সে পড়বে, মনের ইচ্ছায় পড়বে, যতটুকু সম্ভব ততটুকু পড়াতে হবে, কিন্তু সারাদিন পড়া করে তার উপরে অতিরিক্ত পড়াশোনার প্রেশার দিলে সেটাও কিন্তু বাচ্চার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আপনি যেটা বলছিলেন, খেলাধুলা, হ্যাঁ, বাসার মধ্যে কিছু ইনডোর গেমস খেলার আয়োজন করা যেতে পারে। বাসার পরিবারের সদস্যরা লুডো খেলতে পারে, ক্যারাম বোর্ড খেলতে পারে, সৃষ্টিশীল কিছু কাজ, ক্রিয়েটিভ কিছু কাজ, যেমন অঙ্কন প্রতিযোগিতা বা অঙ্কন শেখাইতে পারে, গান, নাচ, এই জিনিসগুলো যদি বাচ্চাদের করে, তাদের একটা বিনোদনের একটা বড় মাধ্যম হতে পারে। তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মনের যে বিকাশ, মানসিক যে বিকাশ, সেটাতেও সহযোগিতা করতে পারে। সে সাথে আমি আর একটা কথা বলবো যে বিজ্ঞানের যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। বর্তমান যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাচ্চা কাচ্চাদেরকে তাদের অন্যান্য যে আপনজন, নানি, দাদি, চাচাতো ভাই বোন, চাচা চাচি, ফুপু বা তাদের বন্ধু বান্ধব, ক্লাসমেট, তাদের সাথে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিয়ে তাদের মন কিছুটা ভালো রাখা যেতে পারে। এবং সবশেষে যারা একটু বড় বাচ্চা, অর্থাৎ 8, 9, 10 বছরের বাচ্চা, তাদেরকে কিন্তু আপনি শুধু এটা বলে পার পাবেন না যে কোভিড-19 বলে কিচ্ছু না, এটা ভুল কথা, মিথ্যা কথা। তাদের মনের মধ্যে কিন্তু কৌতূহল আছে যে কোভিড-19 বলে একটা অসুখ আছে। সেই জন্য আপনি তাদেরকে এই সম্পর্কে যদি কিছুই না বলেন, শুধু ভুল তথ্য দেন যে কিচ্ছু হবে না, তাহলে কিন্তু পার পাবেন না। সুতরাং এই বয়সের বাচ্চাদেরকে বয়স উপযোগী কোভিড-19 তথ্য বুঝিয়ে বলতে হবে। অর্থাৎ তাদেরকে বলতে হবে যে কোভিড-19 ডিজিজ আছে, তার ভয়াবহতাও আছে, কিন্তু তার জন্য তোমাদের এতটুকু করা উচিত। তোমরা বাসায় থাকবা, বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, হাত ধুবা, সামাজিক দূরত্ব মেনটেন করে চলবা, তাহলে কোনো ভয়ের কিছু নাই। আপনি যদি বলেন ভয়ের কিচ্ছু নাই, তাহলে কিন্তু তারা বুঝবে না। কিন্তু যদি বলেন যে তুমি যদি হাত ধোও ঘন ঘন, তুমি যদি সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, তুমি যদি নিয়মকানুন মেনে চলো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমাদের শ্রোতা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আর অনেক সুন্দরভাবে কথা বলেছেন। শেষ একটা প্রশ্ন নিব, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুরুল ইসলাম, বাড়ি নামশঙ্কর বাটি। আজকে ডক্টর মনের কাছে আমার প্রশ্ন, এই করোনা কালীন সময়ে শিশুদের খাদ্য তালিকা বা তাদের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত? ধন্যবাদ, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। চলে যাব সরাসরি আজকে ডাক্তারের কাছে। ধন্যবাদ শ্রোতা আপনাকেও। এটাও খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যে খাদ্য তালিকা আসলে কি। খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য থাকতে হবে। আমি যদি একটু বয়স ভাগ করে বলতে চাই, 6 মাসের নিচের বাচ্চাদের খাদ্য বলতে একটাই, সেটা হচ্ছে বুকের দুধ। ঘন ঘন বুকের দুধ পান করাতে হবে যেন তার শরীরে কোনো ঘাটতি না হয়। 6 মাসের একটু বড় বাচ্চা যারা, মোটামুটি 6 মাস থেকে 2 বছরের বাচ্চা যারা, তারা বুকের দুধ পান করবে। বিশেষ করে 6 মাস থেকে 1 বছরের বাচ্চা, এই বাচ্চাদের জন্য আমি বলবো যে বুকের দুধ পান করবে। বুকের দুধের পাশাপাশি বাড়ির তৈরি, মায়ের হাতের তৈরি রান্না করা খাবার খাওয়াতে হবে। যেমন খিচুড়ি, 3-4 রকমের ডাল দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে, ওর মধ্যে শাকসবজি, ওর মধ্যে মাছ মাংস দিয়ে, বেশি করে সয়াবিন তেল দিয়ে নরম করে বাচ্চাদের খাওয়ার উপযোগী করে রান্না করে খাওয়াতে হবে। এছাড়া বাড়িতে মায়ের হাতে রান্না করা ভাত, মাছ, ডাল, শাক সবজি, আলু, বেগুন, পটল, মাছ, মাংস, তরি তরকারি, এই খাবারগুলো খাওয়াতে হবে। আমি যেহেতু শিশু রোগী দেখি এবং হামেশাই এই প্রশ্নের সম্মুখীন হই, ডাক্তার সাহেব এখন করোনার মধ্যে আমার বাচ্চাকে আমি একটু বেশি পুষ্টি দিতে চাই, তাহলে কি আমি একটু হরলিক্স খাওয়াবো, সেরেলাক খাওয়াবো বা অন্যান্য যে আর্টিফিশিয়াল ফিডিং আছে সেগুলো খাওয়াবো? উত্তর আমি তাদেরকে স্পষ্টভাবে বলি, আপনাদেরকে বলছি অবশ্যই 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 না।
এই ধরনের হরলিক্স, সেরেলাক, বার্লি এইসব খাওয়ানো যাবে না। আপনাকে খাওয়াতে হবে বাড়ির তৈরি ভাত, মাছ, ডাল, শাকসবজি, এইসব যেগুলো অর্গানিক খাবার সেগুলো খাওয়াতে হবে। আর আরেকটু বড় বাচ্চা, 1 বছর থেকে 2 বছরের বাচ্চা যারা আছে, এটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি বললাম যে 6 মাসের নিচের বাচ্চাদের শুধু বুকের দুধ খাওয়াবেন, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের বুকের দুধ খাওয়াবেন, তবে পাশাপাশি যে বাড়তি খাবারগুলোর কথা বললাম সেগুলো খাওয়াবেন। এবার 1 বছর থেকে 2 বছর এই বয়সের বাচ্চাদের আমাদের প্রধান খাবার হবে হচ্ছে বাড়তি খাবারগুলো, যেমন ভাত, মাছ, খিচুড়ি, শাক সবজি, আলু, বেগুন, পটল, মাছ, মাংস, তরি তরকারি, এইগুলো। এর পাশাপাশি আমরা অল্প পরিমাণে বুকের দুধ দিব। বাচ্চার বয়স যখন 2 বছর পার হয়ে যাবে, বা যারা 2 বছরের বড় যারা বাচ্চা, তাদের আর বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন নয়। তারা বাড়ির অন্যান্য বড় সদস্যদের মতো বাড়ির তৈরি পুষ্টিকর পরিচ্ছন্ন খাবার, ভাত, মাছ, খিচুড়ি, শাকসবজি, এগুলো পরিবারের সদস্যদের সাথে নিজ হাতে তুলে খাবে, মায়ের হাতে না, নিজ হাতে তুলে খাবে। এটুকুই যথেষ্ট। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাইরের খাবারকে না বলুন, বাড়িতে পরিষ্কারভাবে মাকে নিজের হাতে যত্ন করে বাচ্চার জন্য রান্না তৈরি করে দিতে বলুন, এবং এই বাইরের হরলিক্স, সেরেলাক, বার্লি, সুজি এগুলাকে একদম বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই শ্রোতা আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে করোনা আপডেট জানার জন্য। এই পর্যন্ত জেলায় কতজন মৃত্যুবরণ করেছেন এবং কতজন আক্রান্ত হয়েছেন, আর এই আপডেট জানাচ্ছেন অভি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় চিকিৎসাধীন করোনা রোগী এখন 16 জন, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত 13 অক্টোবর পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া 782 জন রোগীর প্রায় 96.17%, অর্থাৎ 752 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন 14 জন। চিকিৎসাধীনদের মধ্যে সদরে 13, শিবগঞ্জে 1 ও গোমস্তাপুর উপজেলায় 2 জন রোগী রয়েছেন। নাচল ও ভোলাহাট উপজেলা এখন রোগী শূন্য। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, জেলা থেকে এ পর্যন্ত 6586টি নমুনা সংগ্রহ হয়েছে। এখনও 71টি নমুনার ফল পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সুতরাং আতঙ্কিত না হয়ে বরং সতর্ক হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC ও রেডিও মহানন্দা 98.8 FM। শ্রোতা বন্ধু, আমরা শুনে এলাম চাঁপাইনবাবগঞ্জের আসলে করোনা আপডেট। আমাদের একটা বিষয় ভালো লাগছে যে চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যাটা কিন্তু কমেছে। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা জেলা, তো সেক্ষেত্রে চাঁপাইয়ের এখন কি অবস্থা? ধন্যবাদ। চাঁপাই জেলার রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল করোনা আইসোলেশন ওয়ার্ডের প্রধান সমন্বয়ক হিসাবে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি, যেটি নিশ্চয়ই আপনাদের মনের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেকদিন স্যাম্পল কালেকশন হয় খুব কম, গড়ে 5টা, 7টা, 8টা, 10টা, এর বেশি কিন্তু না। এবং পজিটিভও আসছে দেখা গেলো প্রত্যেকদিন 1টা, 2টা, এর বেশি না। এবং কিছুদিন আগেই, জাস্ট 1 মাস আগে বা 1.5 মাস আগেই আমরা কিন্তু অনেক খারাপ রোগী পাচ্ছিলাম, ক্রিটিক্যালি ইল পেশেন্ট পাচ্ছিলাম। সেই ক্রিটিক্যালি ইল পেশেন্টের সংখ্যাও কিন্তু দিনকে দিন অনেক কমে এসেছে। এবং বিগত কিছুদিন থেকে আমাদের করোনা ওয়ার্ডে রুগী ভর্তি হচ্ছে না বললেই চলে। সেজন্য আপাতত সাময়িকভাবে আমাদের করোনা ওয়ার্ডটি বন্ধ আছে, কিন্তু আমরা রুগী পেলে আবারও যে কোনো মুহূর্তে চালু করতে পারি, কারণ আমাদের সকল লজিস্টিক সাপোর্ট দেওয়া আছে। সেজন্য আমি বলবো আপনারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি বিগত 2-3 মাসের চাইতে অনেক অনেক ভালো। কিন্তু সচেতনতায় কোনো ঘাটতি রাখা যাবে না। আমরা অবশ্যই মনের দিক থেকে শক্ত থাকব, কিন্তু সচেতন থাকব। যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো অবশ্যই মেনে চলব, কারণ সামনে শীতকাল আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও উদ্বেগ প্রকাশ করেছেন যে শীতকালে হয়তোবা সেকেন্ড ওয়েভ আসতে পারে। সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকব, যেন সেকেন্ড ওয়েভ আসলে সেটা আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারি। ধন্যবাদ। অবশ্যই আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকব। আর আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আর প্রশ্ন নেব না, তবে একটু বলতে চাই যে চারপাশে যা হচ্ছে সে বিষয়ে শিশুকে তার বয়স উপযোগী করে প্রকৃত সত্য তথ্য প্রদান করুন এবং কিভাবে সে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে পারবে সেটা বুঝিয়ে বলুন। সংক্রমণ থেকে দূরে থাকার স্বাস্থ্যবিধিগুলো শিশুকেও শেখান।
শিশু ও তার পরিবারের কেউ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা শিশুর সঙ্গে আলোচনা করে রাখুন। সেই সঙ্গে জানান যে এতে ভয় পাওয়ার কিছু নেই, সবার সুস্থতা আর নিরাপত্তার জন্যই চিকিৎসকই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এতক্ষণ যেসব শ্রোতারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন এবং যারা আমাদের শুনছিলেন তাদের সবাইকে জানাই আবারও ধন্যবাদ। শ্রোতা বন্ধু, করোনা ঝুঁকি প্রতিরোধে স্বাস্থ্যবিধির সকল নিয়মকানুন মেনে চলুন। এই ভাইরাস থেকে বাঁচতে বারবার সাবান বা 60% অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। এছাড়াও নিজেকে রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ নির্দেশাবলী অনুসরণ করা। শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ করে দিব। তার আগে জানিয়ে দিতে চাই, এতক্ষণ আমাদের মাঝে অতিথি হয়ে উপস্থিত ছিলেন ডাক্তার নাহিদ ইসলাম মুন, জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা, সেই সাথে সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এবং আমি ছিলাম উপস্থাপনায় ঋতিকা। আর আপনারা এতক্ষণ শুনছিলেন কমিউনিটি রেডিও মহানন্দার সৌজন্যে করোনা বিষয়ক জনসচেতনতা তৈরি, অভিযোজন, গুজব ও তথ্যের মহামারী প্রতিরোধমূলক অনুষ্ঠান হ্যালো ডাক্তার। অনুষ্ঠানটি তথ্য সংগ্রহে বিপাশা রবিদাস এবং প্রযোজনায় মৌটুসী চৌধুরী, কারিগরি সহায়তায় ছিলেন শাহরিয়ার হোসেন, সে সাথে সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদৌস। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সহায়তায় নির্মিত। করোনা সম্পর্কে আরও জানতে, ডাক্তারের কাছে সরাসরি প্রশ্ন করতে আমাদের আয়োজন হ্যালো ডাক্তার অনুষ্ঠানটির নিয়মিত শুনুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা নই একা,